যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন। বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময় এখনই বললেন প্রধানমন্ত্রী, মধ্যম আয়ের দেশে পরিণত করতে সবার সহযোগিতা আহ্বান। আশুলিয়ায় আশরাফ ফুডের কারখানায় খাদ্যদ্রব্য উৎপাদনের নামে তৈরি হচ্ছে বিষাক্ত মশার কয়েল। বিএসটিআই ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন রয়েছে, দাবি কারখানা মালিকের। 5 বছরেও শেষ হয়নি পর্যটন কেন্দ্র কুয়াকাটার মাস্টার প্ল্যানের কাজ, গড়ে ওঠেনি ভালো মানের কোনো হোটেল, মোটেল বা পর্যটন স্পট। এবং রংপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হচ্ছে সরিষা, বাম্পার ফলন হলেও দাম নিয়ে শঙ্কায় কৃষক। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া সাগর। দর্শক, বাণিজ্য সময়ের মূল খবরে যাওয়ার আগে আপনাদের জানাতে চাই, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময় সংবাদ দল, জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছে যাত্রায় আজ থাকছে সিলেট জেলা। দর্শক, এই মুহূর্তে সিলেটে দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। সময় সংবাদের এই 5 বছর পূর্তি উপলক্ষে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময় সংবাদ এবং জানছে সংবাদের চাহিদা, তাদের এই সংবাদের চাহিদা কতটুকু পূরণ করতে পেরেছে 5 বছরের সময় সংবাদ, তাদের কোনো পরামর্শ রয়েছে কিনা সময়ের সংবাদ নিয়ে, সেই বিষয়গুলো জানার চেষ্টা করছে সময় সংবাদ। সেই যাত্রায় আজ আমরা আছি 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেটে। সিলেটের অনেক দর্শকরা কিন্তু এরই মধ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের সুচিন্তিত মতামত, তাদের পরামর্শ সেগুলো আমাদেরকে দিবেন। আমরা সেগুলো তাদের কাছ থেকে জানবো এবং আগামী দিনে পথ চলায় যেগুলো সময় সংবাদের জন্য পাতে হবে। এখানে অনেকে আছেন, আমরা সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব যতটুকু সম্ভব। আমরা এখানে সিলেটের সুশীল সমাজের অনেককেই দেখতে পাচ্ছি। আমরা গত 5 বছর যে সংবাদ পরিবেশন করে আসছি, সেই সংবাদ আপনার কেমন লাগে, কোন বিষয়গুলো ভালো লাগে, কোনো পরামর্শ যদি আমাদের জন্য থাকে। জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে এই আজকের এই আয়োজনকে স্বাগত জানাচ্ছি এবং এই 5ম প্রতিষ্ঠা বার্ষিকীকেও স্বাগত জানাচ্ছি সিলেটবাসীর পক্ষ থেকে, সিলেটের সচেতন মানুষের পক্ষ থেকে অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। সময়ের জন্মের পর থেকেই আমরা দেখে যাচ্ছি সময় পরিবেশ নিয়ে কাজ করছে, মাদকের বিরুদ্ধে কাজ করছে, সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করছে, জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করছে। তা যেন আগামীতে অব্যাহত থাকে সেইটাই আপনাদের কাছে অনুরোধ করব। আর প্রত্যাশা থাকবে যাতে আমরা সিলেটে সিলেট বিভিন্ন বিভাগে 8 ঘন্টার যদি একটা প্রোগ্রাম আপনারা করেন, সেখানে এই সিলেটের সমস্যার সম্ভাবনা বা বিভাগগুলোর সমস্যার সম্ভাবনাগুলো তুলে ধরবেন, এতে জাতি উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। এবং আপনাদের কার্যক্রম যে অবস্থানে আছেন এটা যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে আমার মনে হয় এমন কিছু লাগবে না। আর একটা ব্যাপার হলো, এদেশে অনেক টিভি চ্যানেল আছে, তো আমি মনে করি যে প্রথম যে 3টে টিভি আছে তার মধ্যে একটা টিভি হলো সময় টিভি। আপনাকে ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যেই পরামর্শটি দিয়েছেন সেটি আমরা গ্রহণ করার চেষ্টা করব। এখানে আরো অনেকে আছেন, আমরা কথা বলবো। আমরা আপনাদের সিলেটে যে 365 আউলিয়ার পূর্ণভূমি, এছাড়া আপনাদের অনেক যে সাংস্কৃতিক ঐতিহ্যগুলো রয়েছে, বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে, আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা কতটুকু পেরেছি আর কোনো পরামর্শ যদি থাকে সংক্ষেপে। বিশেষ করে সিলেটের একটি সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, সেই সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার এবং প্রসারে আমরা শুরু থেকেই দেখেছি সময় টেলিভিশন বাংলাদেশের অন্যান্য সংবাদ মাধ্যম থেকে অনেকটা এগিয়ে।
এবং এই টেলিভিশনের মাধ্যমে সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্য, শুধু সাংস্কৃতিক ঐতিহ্য না, আমরা কিছুদিন আগে যে সংস্কৃতি কর্মীরা গণজাগরণের মাধ্যমে যে যুদ্ধাপরাধীর বিচারের জন্য যে আন্দোলন করেছিলাম, সময় টেলিভিশন আমাদের সাথে ছিল। আর কি করতে পারি আমরা? আমরা মনে করি যে সময় টেলিভিশন আমাদের বৃহত্তর সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য তাদের এখানে একটি সুন্দর স্টুডিও আমরা সিলেট সময় টেলিভিশনে রয়েছে, সেই স্টুডিও থেকে যদি অন্ততপক্ষে সপ্তাহে হলো যদি আধা ঘন্টার অনুষ্ঠান সিলেটের মানুষের কথা যদি বাংলাদেশের মানুষ শুনতে পারে, সেই জন্য সময় টেলিভিশন। আপনাকে ধন্যবাদ। এখানে আরো অনেক দর্শকরা এসেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমরা সময় সংবাদে সব ধরনের সংবাদ উপস্থাপন করার চেষ্টা করি। 24 ঘন্টা আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন খবর দর্শকদের জন্য পরিবেশন করে থাকি। আপনি সময় সংবাদ দেখেন? অবশ্যই, আমার সকালই শুরু হয় সকালের সময় দেখে। কেন দেখেন? সবকিছু দেখতে পাই আমি সেখানে, আমার সেই জন্য দিনের শুরুটা সময় দিয়ে শুরু হয়। আর সিলেট আর কি দেখতে চান? পূর্ণভূমি সিলেট থেকে সময়কে আমি জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাই। আর সময়ে আমার মনে হচ্ছে আমার কেন যেন মনে হয় যে সময়ে যদি আবহাওয়ার খবরটা দেয়া হয় তাহলে খুব ভালো হয়। মনে হচ্ছে এই বিষয়টি আমরা নিশ্চয়ই জানিয়ে দিব কর্তৃপক্ষকে। আবহাওয়ার খবরের পরামর্শ দিয়েছেন। এখানে আর অনেকে রয়েছেন। তুমি সময় সংবাদ দেখো? হ্যাঁ আমি দেখি, যেহেতু আমি স্টুডেন্ট, আমি নিউজটাই বেশি দেখি। কি কি ভালো লাগে আমাদের সংবাদে? মানে কি ভালো লাগে? আর্জেন্ট নিউজগুলা যখন আসে, মানে কোনো একটা ঘটনা ঘটলো, সরাসরি লাইভ চলে আসে। কোনো চাওয়া আছে সময় সংবাদের কাছে? হ্যাঁ, তাও এই একটাই যে যেরকম নিউজগুলা প্রচার হচ্ছে এরকমই হোক, আর এর চেয়ে ভালো হলে আরো ভালো। তোমাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই সিলেটের দর্শকদের সাথে। এখানে আছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার, আমরা তার সঙ্গে কথা বলবো। আমরা আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করে থাকি। সিলেটের ওই বিষয়গুলো আমাদের এখানে নিশ্চয়ই আমাদের এখানে প্রাধান্য পায়। সেই হিসেবে আমাদের এই সংবাদগুলো আপনাদের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কতটুকু সহযোগিতা করে, সংক্ষেপে যদি বলেন। আমরা প্রথমে এই সিলেট জেলার পক্ষ থেকে এই শুভক্ষণে সময় টিভির সমস্ত কলাকুশলী এবং ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। সিলেট অবশ্যই সিলেট একটা শান্তিপূর্ণ জায়গা, এখানে সবাই মিলেমিশে কাজ করি আমরা, এবং আইন শৃঙ্খলা রক্ষায় মানে মিডিয়া আমাদেরকে যে সহযোগিতা করে সেটা অব্যাহত থাকবে। এবং মিডিয়া, আমি আশা করব এই সময় টিভির কাছে যে প্রতিদিন বাংলাদেশ পুলিশ বিভিন্ন জায়গায়, বিশেষ করে সিলেটে অনেক ভালো ভালো কাজ করে। শুধু সিলেট না, সারা বাংলাদেশের জন্য 2 মিনিটের যদি একটা স্লট আপনারা রাখতেন যে পুলিশের ভালো কাজগুলোকে একটু প্রমোট করা, তাহলে আমাদের সদস্যরা এনকারেজড হইতো। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিলেটের দায়িত্বশীল একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে। আমরা একটু পিছনের দর্শকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে যারা আছেন, আপনি সময় সংবাদ দেখেন? হ্যাঁ দেখি। আমাদের কি ভালো লাগে? না, খবরগুলো ভালো লাগে, যেমন ধরো বাস্তবিক যেগুলা লাইভ আমরা দেখতে পারি, মানে ভালোই লাগে আর কি। আপনাকে ধন্যবাদ। আমাদের এই সিলেটে 12টি বাঙালি সহ 12টি জনগোষ্ঠী রয়েছে। আমরা চেষ্টা করি এই জনগোষ্ঠীগুলোর যে খবরাখবর রয়েছে, তাদের শিক্ষা দীক্ষা সবকিছু নিয়ে সংবাদ পরিবেশন করতে। আমাদের এই সংবাদগুলো আপনার কেমন লাগে, কোনো পরামর্শ থাকলে? আপনাদের খবরগুলা, বিশেষ করে নিউজ যেগুলো আর কি, মানে অন্যান্য চ্যানেল থেকেই খুবই সুন্দর দেখানো যায়, তো আমরা ওইগুলা দেখি আর কি। আর নিউজগুলো আমরা সবসময় কোনো দেখি। পরামর্শ? যেভাবে এখন চলতেছে এইভাবেই চলুক। কোনো খারাপ বিষয় আছে যেটা আপনার ভালো লাগে না? না, কোনো খারাপ বিষয় নেই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, এখানে আরেকজন দর্শক আছে পিছনে, শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। আমরা তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। তুমি সময় সংবাদ দেখো? হ্যাঁ, মাঝে মাঝে তো দেখি। লেখাপড়ার জন্য এতটা বেশি দেখা হয় না, বাট নিউজটা তো দেখতেই হয়। কেমন লাগে আমাদের সংবাদ? হ্যাঁ, ভালো লাগে। তোমাদের কোনো চাওয়া আছে আমাদের সময় সংবাদের কাছে যে এই বিষয়টা ভালো করলে ভালো হয়? হ্যাঁ, আমাদের ক্লাস ওয়াইজ যদি লেখাপড়ার জন্য কোয়েশ্চেন করা হয় বা SMS এর মাধ্যমে প্রশ্ন উত্তরের ব্যবস্থা করা হয় তাহলে ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই সিলেটের শিক্ষার্থীদের সঙ্গে, সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে। আমরা আবার সামনে একটু যাওয়ার চেষ্টা করব, সেখানে অনেক দর্শক রয়েছেন। এই প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেট, খনিজ সম্পদে ভরপুর সিলেট। আমরা সিলেটের দর্শকদের সঙ্গে আছি। দর্শক, আপনারা দেখছেন দর্শকের কাছে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা এখন আছি সিলেটের দর্শকদের সঙ্গে, জানছি তাদের মতামত, তাদের পরামর্শ, সময় সংবাদকে এগিয়ে নিতে তাদের যে পরামর্শ সেগুলো আমরা জানার চেষ্টা করছি। সময় সংবাদ দেখা হয়? হ্যাঁ, অবশ্যই দেখা হয়। আমাদের কি ভালো লাগে? আপনাদের যে সবসময় যে কোনো একটা ঘটনা ঘটার সাথে যে আপনারা লাইভ সরাসরি চলে যান, সেটা অবশ্যই খুব ভালো লাগে। কি না, কিছু খারাপ লাগে না, সবসময় ভালোই লাগে। আমরা কথা বলছিলাম, আমরা এদিকে আরো দর্শক রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। সময় সংবাদের কোন বিষয়টা আপনার খারাপ লাগে? কোনো কিছু খারাপ লাগে না, খুবই ভালো। কোনো পরামর্শ আছে আমাদের জন্য? জি না, কোনো পরামর্শ নেই।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আরেকজন দর্শকের সঙ্গে। আমরা এখানে আরেকজন দর্শকের সঙ্গে সময় সংবাদ প্রবাসের খবর প্রচার করে থাকে, খেলার খবর রয়েছে, আমাদের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন খবর আমরা তুলে আনি। আমাদের এই যেই খবরগুলো আমরা প্রচার করি, আপনার কোনটা ভালো লাগে? আমার সব খবরই ভালো লাগে, বিশেষ করে কারেন্ট নিউজ অ্যাফেয়ার্স যেগুলো আপনারা করেন এগুলা আমি সবসময় দেখি। কোনো পরামর্শ রয়েছে আপনার? নিউজের মধ্যখানে যদি অ্যাডটা একটু কমিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয়। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমরা দুইটা নিউজ এরই মধ্যে কিন্তু বিজ্ঞাপন ছাড়া চালাচ্ছি প্রায়, তো সেই বিষয়টি নিশ্চয়ই আপনাদের নজরে আসবে। এখানে আরেকজন দর্শক রয়েছেন, সময় সংবাদ দেখেন কিনা? জি, অবশ্যই দেখি সময় সংবাদ। কেন দেখেন? দেখি সময় সংবাদ ভালো লাগে। আরেকটা হলো যে যে কোনো একটা ঘটনা ঘটলে সরাসরি ওই লাইভটি আপনারা দেখাচ্ছেন, এই জন্য সবচেয়ে ভালো লাগে। কোনো পরামর্শ? পরামর্শ অবশ্যই আছে যে কোনো একটা নিউজ যখন আপনারা দেখেন তার মাঝে আপনারা দেখা যায় যে আপনারা অ্যাডভার্টাইজ দেন অনেক সময়, এটা একটু বেশি হয়ে যায় পরিমাণে। যদি আর একটু শর্ট করা যায় তাহলে জিনিসটা দেখে আর একটু ভালো লাগবে। আপনাকে ধন্যবাদ। এখানে আরেকজন দর্শক আছেন। আমরা যে সংবাদ প্রচার করে আসছি, আপনাদের মানে সংবাদের যে চাহিদা রয়েছে সেটা কতটুকু পূরণ করতে পেরেছি? হ্যাঁ, সংবাদের চাহিদা মোটামুটি আমরা যে যা চাচ্ছি তাগুলি পেয়ে যাচ্ছি। এগুলো আমাদের জন্য অনেক মূল্যবান, এবং আমরা অনেক চ্যানেলে যে সংবাদগুলা দ্রুত পাওয়া যায় না সেই চ্যানেলগুলো সময়ে পাওয়া যায়। কোনো পরামর্শ রয়েছে আপনার? পরামর্শ রয়েছে ওই যে বিজ্ঞাপনের যে স্ক্রিনটা, যে যখন অনেক সময় এই নিউজ প্রচার হয় তখন বিজ্ঞাপনটা যখন ছোটো হয়ে আসে স্ক্রিনটা, এটা যেন একটু বড় হয় এই সময় জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দর্শকের কাছে অনুষ্ঠানে সিলেটের দর্শকদের সঙ্গে। তারা আমাদেরকে জানিয়েছেন তাদের সুচিন্তিত মতামত, তাদের পরামর্শ। আমরা তাদের কাছ থেকে এই বিষয়গুলো জানলাম। আমাদের এখানে আছেন সিলেট ব্যুরো চিফ, যিনি আমাদের ইকরামুল কবির ভাই। আমরা ওনার সঙ্গে কথা বলবো এই সিলেটের যে সংবাদগুলো পাঠিয়ে থাকেন সেই বিষয়গুলো নিয়ে। আপনি যে সংবাদগুলো সংগ্রহ করে পাঠান, আপনার টিম যেগুলো পাঠাচ্ছে, আমরা প্রচারের পর আপনার যে দর্শক রয়েছেন সিলেটের, তাদের প্রতিক্রিয়া কি দেখতে পান? আমরা সাধারণত যেই প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, সিলেটের সময় এই যে 5 বছর ধরে সময় সংবাদের সাথে আমি আছি, সেটা হচ্ছে কি সময় সংবাদ এখন প্রতি ঘরে ঘরে, প্রতি অফিস আদালতে, এই কারণেই সবচেয়ে অগ্রগণ্য এবং প্রথম সারিতে রয়েছে। সেটা হচ্ছে কি, আমরা যেই তাৎক্ষণিক সংবাদগুলো আমরা প্রচার করে থাকি, সরাসরি সংবাদগুলো প্রচার করে থাকি, এই বিষয়টা নিয়ে সবাই খুব বেশি প্রশংসিত। আমরা এই যে দর্শকরা যেটা বলে থাকেন যে আগে কোনো ঘটনা ঘটলে বিবিসি বা বাইরের সংবাদ মাধ্যমের জন্য অপেক্ষা করতেন, কিন্তু সেই অপেক্ষা না করেই এখন সময় সংবাদের টিভি স্ক্রিনের দিকে কোনো ঘটনা ঘটলেই চোখ তাকিয়ে থাকেন যে সারাদিন আমরা এই সময় সংবাদে সেই সরাসরি সম্প্রচার দেখতে পাবো এবং তাৎক্ষণিক সংবাদগুলো দেখতে পারবো, ব্রেকিং নিউজ দেখতে পারবো। এই কারণেই সময় সংবাদ, এই কারণগুলোর কারণেই সময় সংবাদ এখন সিলেটের ঘরে ঘরে এবং প্রতিটি জনের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে। সেটি হচ্ছে সংবাদগুলো প্রচারের পর প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্যাগুলো সমাধানে কিরকম সাড়া দেখতে পান? ইতিমধ্যে আমরা সিলেট বিভাগের যে সংবাদগুলো আমরা পরিবেশন করে থাকি, ক্রাইম নিউজ বলেন বা অন্যান্য নিউজগুলো, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন বা বিভিন্ন প্রশাসনে আমরা তাৎক্ষণিকভাবে বেশ কিছু আমরা অ্যাকশন নিতে দেখেছি, বেশ কিছু এগুলো সমস্যার সমাধান করতে দেখেছি। এতে বোঝা যাচ্ছে যে আমাদের সময় সংবাদ বিভিন্নভাবে কাজে লাগছে এবং প্রতিটি প্রশাসন বলেন বা সাধারণ জনগণ যারা বলেন, এই সমস্যাগুলো আমরা তুলে ধরার সাথে সাথে তারা তাৎক্ষণিকভাবে এটা সমাধানের চেষ্টা করে থাকে। আপনাকে ধন্যবাদ ইকরামুল কবির। আপনার যে কাজ চালিয়ে যাচ্ছেন সেটি চালিয়ে যাবেন দর্শকের চাহিদা পূরণ করার স্বার্থে। আমরা কথা বলছিলাম সিলেটের দর্শকদের সঙ্গে। তারা আমাদেরকে জানিয়েছেন তাদের মতামত, তাদের পরামর্শ আগামী দিনের পথ চলায়। আমরা বিকেল 4টার সংবাদে দেখা হবে সুনামগঞ্জের দর্শকদের সঙ্গে। সারা বাংলাদেশের এবং বিশ্বের দর্শকদের নিয়ে যাব সেখানে, জানবো তাদের মতামত। দেখা হচ্ছে বিকেল 4টার সংবাদে সুনামগঞ্জে। দর্শক, সময় সংবাদ সম্পর্কে সিলেটের দর্শকদের মতামত জানছিলাম আমরা। আর সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শেখ জায়েদ। পরের খবরে যাচ্ছি। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একই সঙ্গে বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে। সকালে মুখ্য মহানগর হাকিম রাশেদ তালুকদারের আদালতে সুপ্রিম কোর্টের সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী এই মামলাটি দায়ের করেন।
এর আগে গতকাল বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত 21শে ডিসেম্বর রাজধানীতে মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করেন বেগম জিয়া। এরপর বক্তব্য প্রত্যাহার এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তাকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী। বেগম জিয়া নোটিশের জবাব না দেওয়ায় এ মামলা করেন তিনি। এই মুহূর্তে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আছেন আমাদের রিপোর্টার সাইফুল জুয়েল। মামলার বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিএমএম আদালতে। তো সিএমএম আদালতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিএনপি সমর্থিত আইনজীবীরা বিক্ষোভ করছেন। আসলে ঘটনার সূত্রপাত হলো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। সেটা হলো যে মুক্তিযুদ্ধদের যে সংখ্যা আছে সেই সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় এবং একই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় আসলে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। তো ঘটনার সূত্রপাত যদি আপনাকে বলি, সেটা হলো যে গত 21 ডিসেম্বর আসলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে বেগম জিয়া তার বক্তব্যে আসলে মুক্তিযোদ্ধাদের যে সংখ্যা আছে সেই সংখ্যা নিয়ে আসলে তিনি কটূক্তি করেছেন এবং তারই ধারাবাহিকতায় আসলে সমাজের নানা মহলে এটা নিয়ে বিরূপ প্রভাব পড়ে। এরই ধারাবাহিকতায় গত 23 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনের বক্তব্য দেশদ্রোহী মনোভাব পাওয়া যাচ্ছে এমন অভিযোগ করে তা প্রত্যাহার করতে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ। তো সেই নোটিশের প্রেক্ষিতে আসলে কোনো জবাব না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির 196 ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আর এরই ধারাবাহিকতায় গত 21 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমোদন দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ সকালবেলা আসলে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। তো আমরা যতদূর জানতে পেরেছি যে এরই মধ্যে সিএমএম আদালতের 5 তলার 9 নম্বর আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদারের আদালতে আসলে এই মামলাটির শুনানি চলছে। তো সেখানে আবেদন করা হচ্ছে যে গ্রেফতারি পরোয়ানার যে বিষয়টি, সেইখানে গ্রেফতারি জারি করার বিষয়ে আবেদন করা হচ্ছে। তো তারই বিষয়ে এখন পর্যন্ত শুনানি চলছে। তো এখন পর্যন্ত এইটুকু ছিল সর্বশেষ। আর নিচে যদি আমরা দেখি যে আপনি দেখছেন যে বিএনপি সমর্থিত যেসব আইনজীবী আছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন সেই সকাল থেকেই। তো তারা যেটা বলছেন যে এই রাষ্ট্রদ্রোহ মামলা আসলে রাজনৈতিক প্রেষণাপত্র আর কি, রাজনৈতিক মদত পুষ্ট। তো এছাড়া এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। মামলার পরবর্তী শুনানির ফলাফল জানিয়ে দিব পরবর্তীতে। নাজিয়া। দর্শক, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে বেগম জিয়ার বিরুদ্ধে। আর সেই মামলার বিস্তারিত খবর আমরা জানছিলাম সহকর্মী সাইফুল জুয়েলের কাছ থেকে। বাংলাদেশের উন্নয়ন এগিয়ে নিতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময়। বাস্তব ভিত্তিক বিনিয়োগে সব ধরনের সহায়তা দিতে সরকার প্রস্তুত বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। ঢাকায় 2 দিনের এই বিনিয়োগ সম্মেলনে দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি অংশ নিচ্ছেন দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং বিশ্বের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরেন। বলেন, বিশ্বব্যাপী চরম অনিশ্চয়তা এবং উন্নত দেশগুলোর মন্দা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সামনের দিকে এগিয়ে নিতে পেরেছে। আজকের যে বাংলাদেশ তা অর্ধ দশক আগের বাংলাদেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশ। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আজ অনেক বেশি আত্মবিশ্বাসী। আমাদের বাজেটের আকারও প্রায় 5 গুণের মতো বৃদ্ধি পেয়েছে। আমাদের রিজার্ভ বেড়েছে। বাংলাদেশের অর্থনীতি এখন জিডিপির ভিত্তিতে বিশ্বের 45তম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে 33তম স্থান অধিকার করে রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়াই এখন বিশ্ববাসীর কাছে প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি বলেন, একসঙ্গে কাজ করতে পারলে এই অঞ্চলের দেশগুলোকে আর গরিব মানুষের সমিতি বলার সুযোগ থাকবে না। পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই এ বিশ্ব একদিন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে, এ বিশ্বাস আমার রয়েছে। তবে বিশ্বকে করতে না পারলেও এই অঞ্চলকে করতে পারবো, দক্ষিণ এশিয়াকে করতে পারবো, সে বিশ্বাস আমরা রাখি। দেশি বিদেশি বিনিয়োগকারীদের
নিশ্চিত করতে চাই যে আমরা আপনাদের বাস্তবভিত্তিক বিনিয়োগ প্রস্তাবনা বাস্তবায়নে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। আপনাদের বিনিয়োগের সর্বোত্তম মুনাফা অর্জনই হচ্ছে আমাদের কাম্য। বাংলাদেশে আপনাদের বিনিয়োগের সুরক্ষা ও বৃদ্ধি সুনিশ্চিত। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ১০০টি ইকোনমিক জোনের ৩০টির স্থান নির্বাচন করা হয়েছে, 10টির ভিত্তি স্থাপন করা হবে আগামী মাসে, যেখানে বিনিয়োগকারীরা পাবেন বিপুল যুবশক্তি, বিশাল বাজার আর উন্নত যোগাযোগ ব্যবস্থা। সরকারের পক্ষ থেকে আমরা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করব। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এ সময়ের বাণিজ্যে আরো থাকছে, অনেকটাই বারোয়ারি মেলায় পরিণত হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে পণ্যের মান ধরে রাখার তাগিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এ বৈঠক। এতে যোগ দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যগণ। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। দেশে পুঁজিবাজারের ভাবমূর্তি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান সৈয়দ এ সামাদ। রোববার হোটেল রেডিসনে বিনিয়োগ সম্মেলনের বাণিজ্য অধিবেশনে তিনি আরও বলেন, আস্থাহীনতা ও অনুমান নির্ভর হওয়ায় শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগে মানুষ আগ্রহ হারিয়েছে, যা দেশের সার্বিক বিনিয়োগ, উন্নয়ন ও প্রবৃদ্ধির অন্যতম দুর্বল জায়গা। এ সময় তিনি আরও বলেন, দক্ষ মানব সম্পদ এবং উন্মুক্ত বাজার সুবিধার কারণে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য আদর্শ স্থান। বিনিয়োগ বোর্ড ভিসা, ওয়ার্ক পারমিট ও কারিগরি সহায়তা সহ সব ধরনের ওয়ান স্টপ সেবা দিচ্ছে। অধিবেশনে বাংলাদেশে নিযুক্ত আইএফসির কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ের্নার সেবা খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেন, সেবা খাতে আইএফসি বিনিয়োগের আগ্রহ রয়েছে। দীর্ঘমেয়াদে বিনিয়োগের দিক থেকে আমরা খুব দুর্বল অবস্থানে আছি। এর কারণ হচ্ছে আমাদের পুঁজিবাজার খুব ছোট, ইমেজও খুব খারাপ। বাজার নিয়ে মানুষ গুজব ছড়ায়, খেলে, কিন্তু আস্থা না থাকায় কেউ দীর্ঘমেয়াদে শেয়ার বাজারে বিনিয়োগ করে না। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই খাদ্যদ্রব্য উৎপাদনের নামে বিষাক্ত মশার কয়েল তৈরি হচ্ছে আশুলিয়ার আশরাফ ফুড প্রোডাক্টসের কারখানায়, যেখানে ব্যবহৃত রাসায়নিকে ক্ষতির আশঙ্কা থাকলেও কোনো রকম সুরক্ষা ছাড়াই কাজ করছেন শ্রমিকরা। যদিও কারখানা মালিকের দাবি বিএসটিআই আর স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়ে চলছে তার প্রতিষ্ঠান, তবে জেলা প্রশাসন বলছে অনুমোদনহীন মশার কয়েল উৎপাদন আর বিক্রি দুটোই বন্ধে কাজ করছে সরকার। জুবার ফয়সালের রিপোর্ট। একটা মশার কয়েল পড়তে যত সময় লাগে, ততটুকু সময় আপনি যদি সেখানে অবস্থান করেন, তাহলে আপনাকে ঠিক 137টা শিকের যেটুকু ক্ষতি করে সেই পরিমাণ ক্ষতি করতে পারে। আপনি ঠিকই শুনেছেন, একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের এই সতর্কবার্তা আপনাদেরই জন্য, যারা মশা তাড়ানোর জন্য প্রতিনিয়তই বাজার থেকে কিনে আনছেন কয়েল নামক প্যাকেট ভর্তি বিষ। কিন্তু প্রশ্ন হলো, এসব ক্ষতিকর কয়েল বাজারে আনছে কারা, আর তাদের অনুমতিই বা দিয়েছে কে? উত্তরের সন্ধানে সময় সংবাদ খুঁজে পায় আশুলিয়ার প্রত্যন্ত গ্রাম তৈয়বপুরের একটি কয়েল কারখানা। আশরাফ ফুড প্রোডাক্টসের লাইসেন্স নিয়ে যেখানে দৈনিক উৎপাদিত হচ্ছে 6000-এরও বেশি বিষাক্ত মশার কয়েল। শুধু তাই নয়, বিকট গন্ধ আর গুমোট পরিবেশের টিনশেড কারখানাটিতে যে গোটা দশেক শ্রমিক কাজ করছেন, তাদের স্বাস্থ্য সুরক্ষায়ও নেই কোনো ব্যবস্থা। কিন্তু এত সব অনিয়মের পরও উল্টো সাবলীলভাবেই কারখানা মালিকের দাবি সরকারি অনুমোদনেই চলছে তার ব্যবসা। লাইসেন্স ছিল আশরাফ ফুড প্রোডাক্টস নামে, তখন কেমিস্টের লগে ফিল্ড অফিসারের লগে যোগাযোগ করলাম, পরে ঠিকমার শিল্প মন্ত্রণালয়ে যোগাযোগ করলাম, পরে বলছেন আপনার ওইটার নামে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। যা ডিপার্টমেন্টে যেভাবে দিব আমার সেভাবে নিতে হবে, আমার তো এখানে কোনো হাত নাই, আমার এখানে হাত আছে, তাহলে তো আমি সবকিছু করতে পারতাম। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এ ধরনের কারখানা নিয়ন্ত্রণ কিংবা বন্ধের ব্যাপারে সরকারের অবস্থান কি, প্রশ্ন ছিল ঢাকা জেলা প্রশাসকের কাছে। এমন সব কয়েল তৈরি করছে যেগুলো খুব স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, এটা অ্যাট সোর্স আমরা অভিযান চালাতে চাই, যেখানে তৈরি হয় এটি একটা। আর দ্বিতীয় হচ্ছে আমরা ওই বড় বড় দোকানগুলোতে বা যারা হোলসেল করছে সেই সব জায়গায় আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যাবেন। তবে এসব ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি খুচরা বিক্রেতাদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। জুবার ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 5 বছরেও শেষ হয়নি পর্যটন কেন্দ্র কুয়াকাটার মাস্টার প্ল্যানের কাজ, অথচ নিষেধাজ্ঞা রয়েছে বহুতল ভবন নির্মাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর। এতে করে কুয়াকাটায় গড়ে উঠছে না নতুন ভালো মানের কোনো হোটেল, মোটেল বা সরকারি বেসরকারি কোনো পর্যটন স্পট। অবশ্য কর্তৃপক্ষের দাবি শেষ হয়েছে মাস্টার প্ল্যানের কাজ, এখন শুধু দাপ্তরিক অনুমতির অপেক্ষা।
বরগুনার এম এ আজিমের রিপোর্ট। সাগরকন্যা কুয়াকাটা, অশান্ত সমুদ্র আর সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার নেশায় এখানে প্রতিদিন ছুটে আসেন শত শত পর্যটক। পর্যটন মৌসুমে পর্যটকদের ঢল সামলাতে পর্যাপ্ত হোটেল মোটেল নেই এখানে। বিশেষ দিনগুলোতে দুর্লভ হয়ে পড়ে এখানকার হোটেলের সিট। কয়েকটা ভালো মানের হোটেল আছে, কিন্তু সেখানে সিট পাওয়া অনেক কষ্টকর। বুকিং দিতে হয় মাসখানি 15 দিন 20 দিন 1 মাস আগে, আর অনেক সময় বুকিং দিলেও সিট পাওয়া যায় না এসে। চাহিদা থাকলেও নতুন হোটেল মোটেল নির্মাণ করতে পারছেন না এখানকার উদ্যোক্তারা। অনেকেই জমি কিনেও বছরের পর বছর ধরে বাধ্য হয়ে ফেলে রেখেছেন। এটার একমাত্র কারণ হলো যে তারা দলিলপত্র করতে পারে না, জমি কিনতে পারে না এবং জমি বিক্রয় করতে পারে না সাধারণ মানুষ। এটাকে যদি ছাইড়া দেয়, উন্মুক্ত করে দেয় যে এই জমিটা সরকারের দপ্তরের জন্য লাগবে এবং এইটা লাগবে না, তাহলে এখানের বেচা কিনাটা আপনার শুরু হয়ে যায়। অবশ্য উপজেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তার দাবি মাস্টার প্ল্যান চূড়ান্ত, এখন শুধু নির্দেশনার অপেক্ষা। আনুষ্ঠানিকভাবে এখনো পত্র আসেনি, তবে যেহেতু আমাদের ওই মাস্টার প্ল্যানটা চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে, অতএব আমি মনে করি এই মুহূর্ত থেকে বা জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি লাগে না। 2010 সালে কুয়াকাটা পর্যটন কেন্দ্রের উন্নয়নের স্বার্থে কুয়াকাটাকে পৌরসভায় রূপান্তর করে বর্তমান সরকার। পৌরসভায় রূপান্তরের পরে পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শুরু হয় মাস্টার প্ল্যানের কার্যক্রম। আর মাস্টার প্ল্যান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এখানকার জমি বিক্রয়, ক্রয় ও নতুন ভবন নির্মাণের উপর দেয়া হয় নিষেধাজ্ঞা। তাই গত কয়েক বছর ধরে থমকে আছে এখানকার উন্নয়ন। এম এ আজিম, সময় সংবাদ, কুয়াকাটা। রংপুর অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধু সরিষা ফুলের হলুদ রঙের সমারোহ। এমন ফলনে কৃষকরা দারুণ খুশি হলেও দাম নিয়ে শঙ্কা তাদের। কৃষি বিভাগ বলছে গত বছরের চেয়ে এবার 14,000 হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে সরিষা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুরের গ্রামগঞ্জের চারপাশে এখন হলদে সরিষায় ঢাকা। প্রকৃতির নির্মল বাতাসে ভেসে বেড়াচ্ছে মাতাল করা ঘ্রাণ, আর মৌমাছিরাও এক ফুল থেকে আরেক ফুলে চষে বেড়াচ্ছে মধু আহরণে। কৃষক ও সংশ্লিষ্টরা বলছেন সহজ বীজ প্রাপ্তি এবং শীত কুয়াশা না থাকায় বাম্পার ফলন হয়েছে এবার। এবার কুয়াশা কম, আবারটা সুন্দর হয়েছে। এবার আবহাওয়া অনেক ভালো, ফসলের ফলন মোটামুটি খুবই ভালো, পুষ্টিকর দানা। যেহেতু আবহাওয়া ভালো, শীত খুব বেশি নাই, এই জন্যে সরিষার আবাদ ফলন ভালো হবে। কৃষকরা বলছেন আবাদ এবার অনেক ভালো হলেও দাম কি হবে তা নিয়ে শঙ্কিত তারা। শেষ পর্যায়ে ফসল কর্তনের পরে কি হবে না হবে বাজার দর, এটা নিয়ে আমরা একটু চিন্তিত। দাম কি অবস্থা হবে? 1600 হইতে পারে, 1800 হইতে পারে, 2000 হইতে পারে। আর কৃষি বিভাগ বলছে গত কয়েক বছরে ভালো দাম পাওয়ায় এবং বন্যার পরে অন্য কোনো ফসল করতে না পারায় এবার অনেক বেশি জমিতে আবাদ হয়েছে সরিষা। প্রাকৃতিক পরিবেশ ভালো থাকার কারণে সরিষার যে সামান্যতম সমস্যা, সেই সমস্যা কোনো হয়নি, রোগ পোকামাকড়ের কোনো বালাই দেখা যায়নি, এবং সেই কারণে সরিষার ফলনও আমরা এই পর্যন্ত যতটুকু জানি যে ভালো ফলন কৃষকরা পাচ্ছেন। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় গত বছর 30,900 হেক্টর জমিতে সরিষার আবাদ হলেও এবার হয়েছে 44,700 হেক্টর জমিতে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। মেলা কিংবা প্রদর্শনী নয়, তথ্য প্রযুক্তির উন্নয়নে দরকার প্রযুক্তি পণ্যের দাম ক্রেতা সাধারণের নাগালের মধ্যে আনা। রাজধানীতে আয়োজিত ডিজিটাল আইসিটি মেলায় আসা দর্শনার্থীরা এমন মতামত দিলেও ব্যবসায়ীদের দাবি পণ্য ক্রয়ে ক্রেতাদের সাশ্রয়ী মূল্য সুবিধা দিচ্ছেন তারা। যদিও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন দেশে সফটওয়্যারের বাজার মূল্য প্রতিবেশীদের তুলনায় বেশি হওয়ায় কমছে না পাইরেসি প্রবণতা, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রযুক্তি বাজার। দৈনন্দিন যে কোনো প্রয়োজনে আজকাল কম্পিউটার হয়ে উঠেছে জীবনের অপরিহার্য অংশ। কয়েক বছর আগেও একটি ব্যক্তিগত কম্পিউটার ছিল তরুণদের স্বপ্নের মতো, কিন্তু এখন মাত্র 10,000 টাকা খরচেই যে কেউ হতে পারছেন কম্পিউটার ব্যবহারকারী। এরপরও বৈশ্বিক প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তির সম্প্রসারণ কিংবা উন্নয়ন দুদিকেই পিছিয়ে রয়েছে বাংলাদেশ, যেখান থেকে উত্তরণে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেসরকারি উদ্যোগে বছর জুড়েই চলে নানান প্রদর্শনী। কিন্তু তথ্য প্রযুক্তির উন্নয়নে ব্যবহারকারীদের মধ্যে কতটা প্রভাব ফেলছে এসব আয়োজন? রাজধানীর মাল্টিপ্লান সেন্টারে ডিজিটাল আইসিটি মেলার এমন দর্শক শূন্যতা যেন সেই প্রশ্নের উত্তর বলে দিচ্ছে। দাম আগে যেরকম ছিল এরকমই, দাম তো এরকম একটা কমে নেই গিয়া। তারপর আমি এখান থেকে একটা ডেস্কটপ নিলাম। কিছু প্রোডাক্টে ছাড় থাকে, কিছু ডিসকাউন্ট থাকে, কিছু গিফট থাকে, সব মিলিয়ে মেলায় আসলে দর্শক আসেই। এখানে আসলে আমাদের প্রফিট মার্জিনটা আগে যেমনটা একসময় আমরা শুনছি যে আমাদের এই ট্রেডে আসার আগে যে একটা প্রফিট ছিল,
বাট বর্তমানে ওই ধরনের প্রফিটটা তেমন একটা নেই বললে চলে। তবে বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তি পণ্য ব্যবহারে দেশের পিছিয়ে থাকার পেছনে দায়ী সফটওয়্যারের বাড়তি দাম। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে সমস্ত মেলাগুলি হয় সেই মেলাগুলিতে আমার মনে হয় বাণিজ্যিক ভিত্তিতে না হয় ভালো। এটা হতে হবে নতুন নতুন পণ্যের সম্বন্ধে মানুষকে সম্যক ধারণা দিবে, এখানে সেল হবে না। দেখা গেল 5টা সফটওয়্যারের যেই দাম, হার্ডওয়্যারের তার দাম আরো কম। প্রাইসগুলিকে নাগালের মধ্যে নিয়ে আসতে পারে, তাইলে একমাত্র সম্ভব বাংলাদেশের পাইরেসি বন্ধ করা। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সফটওয়্যারের দাম কমাতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দেন দরবারে ব্যবসায়ীদেরকেও আন্তরিক হতে হবে বলে মত তাদের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। অনেকটাই বারোয়ারি মেলায় পরিণত হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতি বছরই এ মেলায় অংশ নিচ্ছে হাতে গোনা কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান। তাছাড়া কমছে বিদেশি ক্রেতাও। এ অবস্থায় দেশি কিংবা বিদেশি সব অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের পণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি বলে মনে করেন মেলায় আসা দর্শনার্থীরা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। দেশি বিদেশি বাণিজ্য ও ব্যবসায়ীদের একটি মিলন মেলা সৃষ্টির লক্ষ্যে 21 বছর আগে আয়োজন করা হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কালের পরিক্রমায় আজ মেলার পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মেলায় অংশগ্রহণকারী সংখ্যাও। তবে নামে আন্তর্জাতিক হলেও পুরো মেলা ঘুরে একজনও বিদেশি ক্রেতা খুঁজে পাওয়া যেমন দুষ্কর, তেমনি সরাসরি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে রয়েছে নগণ্য। আর পণ্যের মান নিয়ন্ত্রণে খুব একটা সচেতন নয় দেশি প্রতিষ্ঠানগুলো। আমরা বিভিন্ন মার্কেট থেকে আনি, বাইরে থেকে কিছু মাল আসে। ঢাকার বিভিন্ন দোকানে পাওয়া যায় নাকি? হ্যাঁ, কিছু কিছু প্রোডাক্টস পাওয়া যায়। মার্কেট চক বাজারে যারা কেনে তারা হয়তো কোনো না কোনো ক্ষেত্রে ইম্পোর্ট করে নিয়ে আসে, আর আমরা যাতে কিনি সেও ইম্পোর্ট করে, তার থেকে আমরা এসব বিক্রি করতেছি। যদিও এবারে বাণিজ্য মেলায় 24টি দেশের অংশগ্রহণের কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে এসব বিদেশি প্যাভিলিয়নের অধিকাংশতেই দেখা গেছে দেশীয় ব্যবসায়ীদের। বর্তমান সময়ে এসে তাই মেলার আন্তর্জাতিক রূপ কতটা ধরে রাখতে পেরেছে, এমন প্রশ্ন ছিল মেলায় আসা দর্শনার্থীদের। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মালামাল এখনো চোখে পড়ে নাই, আন্তর্জাতিক মানের গুণাগুণ সম্পন্ন মালামাল আরো বেশি এনে রাখা উচিত। ওদের কথাবার্তা সবকিছু দেখে তো মনে হয় যে না বাইরের কান্ট্রি আন্তর্জাতিক কি মনে হয়, কিন্তু পরে ইউজ করার পরে বোঝা যায় যে না, ইটস নট দ্যাট থিং। লোকাল গুলোই বেশি, আপনার বাইরের গুলো নাই। তো আগে যখন আসছি বিদেশি প্যাভিলিয়নগুলো বেশি ছিল, ভালো লাগতো, কিন্তু এখন তো এরকম দেখতেছি না। দেশি এবং মানসম্পন্ন বিদেশি প্রতিষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে এই মেলাকে পুরোপুরি আন্তর্জাতিক রূপ দেওয়া জরুরি বলে মনে করেন মেলায় আসা দর্শনার্থীরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 25তম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজিয়া, আর মাত্র 6 দিন পরই শেষ হয়ে যাচ্ছে দেশের সবচেয়ে বড় এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর মাত্র সে কারণেই শুরুর দিকে যেমনটা দেখা যেত যে ছুটির দিনগুলোতে বেশি ক্রেতা দর্শনার্থীরা ভিড় করতেন মেলায়, এখন কিন্তু প্রতিদিনই মেলায় প্রচুর ক্রেতা দর্শনার্থী আসছেন। যেহেতু আর মেলার সময়, মেলা শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকেও যারা ঢাকায় বিভিন্ন কাজে আসছেন তারাও মেলায় ঘুরতে আসছেন এবং সাথে সাথে বিভিন্ন ধরনের পণ্য তারা কিনছেন তাদের পছন্দ অনুসারে। এবং আপনি জানেন যে এবার প্রায় 22টির মতো দেশ, বাংলাদেশ ও 22টি দেশ এই মেলায় অংশ নিয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র যেমন আছে এবং সাউথ এশিয়ার দেশগুলো ভারত, পাকিস্তান, ইরান, অস্ট্রেলিয়া সহ আরও অনেক, তুরস্ক এবং আফ্রিকার বেশ কিছু দেশ অংশ নিয়েছে। এবং সারা বছরই তাই ক্রেতারা অপেক্ষায় থাকেন, যেহেতু একই ছাদের নিচে এখানে সব ধরনের পণ্য পাওয়া যায়, তাই তাদের পছন্দের পণ্যটি কিনতে তারা এখানে আসেন। এবং এখানে যেহেতু মেলায় সবসময় বিভিন্ন পণ্যের উপর ছাড় দেওয়া হয়, বিশেষ প্যাকেজ থাকে, এবং সে কারণেই তারা মেলায় এসে তারা বিভিন্ন পণ্য সংগ্রহ করে থাকেন। তো এই মুহূর্তে আমি আছি একটি ইরানি স্টলে। এখানে ইরানি 2-1টি স্টল থাকলে বাকিগুলো বেশিরভাগ দেশীয় পণ্যরা আছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হিজাব এবং বোরকা, পাশাপাশি ক্রোকারি সামগ্রী, গৃহস্থালী সামগ্রী, রান্নাঘরে যেসব তৈজসপত্র গৃহিণীরা তাদের রান্নার জন্য ইউজ করেন সেগুলো আছে। এবং এছাড়া মশলা থেকে শুরু করে গহনা, তারপর মেয়েদের ওড়না, কসমেটিক্স, প্রসাধনী সামগ্রী, জামা, জুতো, এক কথায় বলা যায় যে নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্রই এই মেলায় আনা হয়েছে। এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বাজারকে নতুন করে ক্রেতাদেরকে কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন নতুন মডেলের পণ্য নিয়ে এসেছে এখানে। এবং তারা এক্ষেত্রে যেমন তাদের একটা উদ্দেশ্য থাকে বিক্রি বাড়ানো এবং নতুন প্রোডাক্টগুলো গ্রাহকদের কাছে পরিচিত করানো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোকারি সামগ্রীরও বেশ বিক্রি হচ্ছে ভালো। এবং পাশেই আছে
পাশে আছে একটি ইরানি স্টল যেখানে পাথরের তৈরি বিভিন্ন গহনা বিক্রি করা হচ্ছে এবং কিয়ামের বিভিন্ন সামগ্রী আছে সেখানে যেমন প্রেসার কুকার, ফ্রাই প্যান, রাইস কুকার, রুটি মেকার সব ধরনের পণ্যই আছে। এছাড়া প্রযুক্তি পণ্য কিন্তু মেলায় বেশ ভালো বিক্রি হচ্ছে, বিশেষ করে তরুণরা তাদের বেশি আগ্রহ থাকে যে মোবাইল ফোন এবং ল্যাপটপের প্রতি, সেগুলো বিক্রি ভালো হচ্ছে। এছাড়া ফার্নিচার থেকে শুরু করে এবং শীত মৌসুম হয়ে শীতের পোশাকও বেশ ভালো বিক্রি হচ্ছে। তো মেলা যেহেতু প্রায় শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে, তাই বিক্রেতারা আশা করছেন যে শেষের দিকে তাদের ক্রেতা দর্শনার্থী আরও বাড়বে এবং ক্রেতারাও এখানে আসছেন, প্রতিদিনই তারা ভিড় করছেন, একই সাথে তারা ঘুরছেন, ফিরছেন, খাচ্ছেন এবং তাদের নিত্য প্রয়োজনীয় যেসব পণ্যগুলো পছন্দ হচ্ছে তারা সেগুলো কিনছেন। নাজিয়া, এই ছিল আমার কাছে এখনকার মতো আন্তর্জাতিক বাণিজ্য মেলার সর্বশেষ। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 25তম দিনের খবর জানছিলাম সহকর্মী হাজেরা শুলির কাছ থেকে। হাইব্রিড ইঞ্জিনের গাড়ি আমদানিতে সরকারের কাছে নীতিগত সহায়তার দাবি জানিয়েছেন রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটা। রোববার বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত এক সেমিনারে এ দাবি জানান বারভিটার নেতারা। সেমিনারে বক্তারা বলেন, বাসযোগ্য পরিবেশের জন্য হাইব্রিড ইঞ্জিনের গাড়ির কোনো বিকল্প নেই। তবে সারা বিশ্বে হাইব্রিড ইঞ্জিনের গাড়ি জনপ্রিয় করতে সরকার ভর্তুকি দিলেও দেশে উচ্চ শুল্কের কারণে এ ধরনের গাড়ি কিনতে পারছেন না ক্রেতারা। এ সময় অন্যান্য মডেলের ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে সরকার যে শুল্ক নেওয়া হয়, হাইব্রিড ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে একই শুল্ক হার নির্ধারণের দাবি জানান গাড়ি আমদানিকারকরা। ট্রাফিক জ্যামের মধ্যে হাইব্রিড ভালো কাজ করে, মোটর আন্ডারমাইন করার সুযোগ নাই। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট ব্যবস্থা সম্পর্কে উৎসাহিত করার লক্ষ্যে খুলনায় বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়েছে। স্থানীয় একটি হোটেলে রোববার বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা প্রধান অতিথি হিসেবে এবং নির্বাহী পরিচালক শেখ আজিজুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আন্তঃব্যাংক লেনদেন ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে 2015 সালের 29 অক্টোবর চালু করা হয় রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম। শাহী রেসিপিতে তৈরি মানসম্মত বোরহানি বাজারে নিয়ে এলো আড়ং ডেইরি। বোরহানির বাজারজাতকরণ উপলক্ষে মহাখালীর ব্র্যাকিন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আড়ং ডেইরি বোরহানির শুভ উদ্বোধন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। অনুষ্ঠানে ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকার বেশিরভাগ সুপার মার্কেটে রোববার থেকেই পাওয়া যাচ্ছে এ বোরহানি। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $32.10। গেল সপ্তাহে জ্বালানি তেলের দাম কমে গেল 12 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। সে সময় এই পণ্যটি ব্যারেল প্রতি বিক্রি হয়েছে $26 দরে। জ্বালানি তেলের দরপতনে এতদিন অস্থির ছিল বিশ্ব শেয়ার বাজারও। যুক্তরাষ্ট্র, জাপান, চীন এবং ইউরোপের শেয়ার বাজারে দেখা গেছে সূচকের ভয়াবহ দরপতন। এরপরও জ্বালানি তেলের উত্তোলন আর সরবরাহ কমানোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। Several factors have overshadowed the relatively peaceful southern refineries. Iraq says the ইউরোপের বাজারে আধিপত্য বজায় রাখতে যুক্তরাজ্যের ইইউর সদস্যপদ থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করে সংগঠনটি। সম্প্রতি এক অনুষ্ঠানে এ মত প্রকাশ করা হয় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে। ইইউ মনে করে তাদের সদস্যভুক্ত হওয়ায় যুক্তরাজ্যের রপ্তানি 55% বেড়েছে। সংগঠনটি প্রকাশিত এক রিপোর্টে দেখা যায় 2014-তে 2 লাখ ব্রিটিশ কোম্পানি 13,300 কোটি পাউন্ড পণ্য রপ্তানি করেছে, যা ইউরোপের শুল্কমুক্ত বাজার সুবিধার কারণেই সম্ভব হয়েছে। এদিকে 2018-র মধ্যে ইইউ ছাড়তে আগ্রহী ব্রিটেন। শিগগিরই এ ব্যাপারে মতামত যাচাইয়ে দেশটিতে গণভোটের আয়োজনের কথা রয়েছে। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ আমরা দেখতে পাচ্ছি সূচকের চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন চলছে ডিএসসিতে। যদিও সপ্তাহের প্রথম দিনটি আসলে শেষ হয়েছে সূচকের নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে। সবগুলো সূচকই আমরা গতকাল দেখেছি নিম্নগতিতে। আজ ডিএসসি এর সাধারণ সূচক 5 পয়েন্ট বেড়ে রয়েছে 4,631 পয়েন্ট। ডিএসসি এর সরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচক এই মুহূর্তে 2 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,117 পয়েন্ট এবং বাছাই সূচক ডিএস30 3 পয়েন্ট বেড়ে রয়েছে 1,754 পয়েন্টে। এখন পর্যন্ত ডিএসসি তে লেনদেন হয়েছে 143 কোটি টাকা
টাকার শেয়ার এবং লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 151টির, কমেছে 75টির এবং অপরিবর্তিত রয়েছে 54টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই পর্যায়ে একটু দেখে নিচ্ছি টপ 20 শেয়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান। শুরুতেই রয়েছে সাইফ পাওয়ার। জ্বালানি খাতের প্রতিষ্ঠানটির সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 70 টাকা এবং গতকাল প্রতিষ্ঠানটির সবশেষ দাম ছিল 69 টাকা 60 পয়সা। অল টেক্সটাইল রয়েছে দ্বিতীয় অবস্থানে, যার সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 30 টাকা 80 পয়সা। সর্বোচ্চ দাম আজ উঠেছিল 31 টাকা 90 পয়সা পর্যন্ত এবং গতকাল প্রতিষ্ঠানটির সবশেষ দাম ছিল 31 টাকা 10 পয়সা। গোল্ডেন হারভেস্ট রয়েছে তৃতীয় অবস্থানে। এই প্রতিষ্ঠানটির সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 30 টাকা 50 পয়সা। সর্বোচ্চ দাম উঠেছিল 30 টাকা 90 পয়সা পর্যন্ত। ইফাদ অটোস টপ 20 শেয়ার তালিকার চতুর্থ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 94 টাকা 90 পয়সা। আজ সর্বোচ্চ দাম উঠেছিল 95 টাকা 50 পয়সা পর্যন্ত এবং গতকাল প্রতিষ্ঠানটির লেনদেন শেষ হয়েছিল 93 টাকা 10 পয়সায়। আইটিসি এই প্রতিষ্ঠানটির অবস্থান টপ 20-তে রয়েছে পঞ্চমে এবং প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছি যে 76 টাকা 30 পয়সা এখন পর্যন্ত সবশেষ দাম। 79 টাকা পর্যন্ত দাম উঠেছিল আজ। এছাড়া গতকাল দাম শেষ হয়েছিল, প্রতিষ্ঠানটির লেনদেন শেষ হয়েছিল 75 টাকা 20 পয়সায়। অগ্নি সিস্টেমস রয়েছে টপ 20 শেয়ার তালিকার ষষ্ঠ অবস্থানে। প্রতিষ্ঠানটির সবশেষ দাম 24 টাকা 20 পয়সা, যা গতকাল ছিল 23 টাকা 60 পয়সা। জ্বালানি খাতের আরেকটি প্রতিষ্ঠান আমরা টপ 20 শেয়ার তালিকার সপ্তম অবস্থানে দেখতে পাচ্ছি। প্রতিষ্ঠানটি হচ্ছে ইমার্ড অয়েল। ইমার্ড অয়েলের সবশেষ দাম 63 টাকা 10 পয়সা। আজ সর্বোচ্চ দাম উঠেছিল 65 টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন 62 টাকা 70 পয়সা। এছাড়া প্রতিষ্ঠানটি গতকাল লেনদেন শেষ করেছিল 64 টাকা 50 পয়সায়। কাশিম রাইসেল টপ 20 শেয়ার তালিকার অষ্টম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির সবশেষ দাম 118 টাকা 80 পয়সা। এরপরেই রয়েছে ঢাকা ডাইং। ঢাকা ডাইং এর সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 18 টাকা 70 পয়সা, যা গতকাল ছিল 19 টাকা 50 পয়সা। আরেকে সিরামিক্স রয়েছে টপ 20 শেয়ার তালিকার দশম অবস্থানে। এই প্রতিষ্ঠানটির সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 75 টাকা, যা গতকাল ছিল 71 টাকা। এছাড়া 11 নম্বর অবস্থানে রয়েছে তালু স্পিনিং। ইউনাইটেড এয়ার রয়েছে 12তম অবস্থানে। সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 7 টাকা 80 পয়সা। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি 13তম প্রতিষ্ঠান টপ 20 শেয়ার তালিকার, যার সবশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 107 টাকা 50 পয়সা। দর্শক, টপ 20 শেয়ার তালিকার সবশেষ প্রতিষ্ঠান হচ্ছে রিজন টেক্সটাইল, যার সবশেষ দাম 23 টাকা 60 পয়সা। আজ সর্বোচ্চ দাম উঠেছিল 24 টাকা 50 পয়সা পর্যন্ত। এই প্রতিষ্ঠানটির গতকাল লেনদেন শেষ হয়েছিল 23 টাকা 90 পয়সার মধ্যে। এই ছিল আমার কাছে থাকা ডিএসসির সবশেষ খবর। আবার জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন। শুনানি শেষ, আদেশ পরে, আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ। বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময় এখনই, বললেন প্রধানমন্ত্রী। মধ্যম আয়ের দেশে পরিণত করতে সবার সহযোগিতা আহ্বান। আশুলিয়ায় আশরাফপুরের কারখানায় খাদ্যদ্রব্য উৎপাদনের নামে তৈরি হচ্ছে বিষাক্ত মশার কয়েল। বিএসটিআই ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন রয়েছে, দাবি কারখানা মালিকের। 5 বছরেও শেষ হয়নি পর্যটন কেন্দ্র কুয়াকাটার মাস্টার প্ল্যানের কাজ। গড়ে ওঠেনি ভালো মানের কোনো হোটেল, মোটেল বা পর্যটন স্পট। এবং রংপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে সরিষা। বাম্পার ফলন হলেও দাম নিয়ে শঙ্কায় কৃষক। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।